দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। ব্যক্তি সমাজের যে সম্পর্ক, তার অনেকগুলো থিওরির কথা বলেছিলাম। সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তিনজনে ছিল, হবস, জন লক আর রুশো। তো আজ হবসটা আগের দিনে হয়ে গেছে, আজকে জন লক পড়াবো। এখানে দেখো, এই তোমার হবস, জন লক আর রুশো, এদের তো আলাদা আলাদা করে পড়বই। আলাদা আলাদা করে পড়ার সাথে সাথে ওদের কম্পারেটিভটাও দেখবো, যে জন লক কি বলেছে, সেই ক্ষেত্রে হবস কি বলেছে। কম্পারেটিভটা দেখলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের উত্তরটা সিলেক্ট করার জন্য সুবিধা হবে। কারণ কি বলতো, যখন কোনো একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনের সাথে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি নিয়ে কোশ্চেনটা থাকবে, সাথে কিন্তু লক, হবস আর রুশো তিনটে অপশনে থাকবে, তখন তুমি কনফিউশনে থাকতে পারবে। তাই কম্পারেটিভ যদি আমরা পড়ে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে উত্তরটা চুজ করা। চলো, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি লকের পড়ার আগে তার লক সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই, কোন বইয়েতে কোথাতে সে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেছে। তাহলে জন লক হচ্ছে একজন ইংরেজ দার্শনিক, রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান ভিত্তি। অ্যাকচুয়ালি বলতে পারি যে আমাদের যখন রাজনীতিটা আমাদের যেভাবে চলছে না, এই জন লক যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যে রাজনীতির কথা, যেরকম রাজনীতির কথা বলেছিলেন, সেই রাজনীতিটাই যেন এখন বর্তমানে আমাদের চলছে। তার সামাজিক চুক্তিতত্ত্ব আধুনিক গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তার বিখ্যাত গ্রন্থ টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, এই বইতে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলা হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা উত্তর দাও আমাকে কোশ্চেনের। হবসের কোন বইটাতে হবস তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা লিখেছিলেন? কে বলবে? এই জাকির আগের দিনে ছিলে ক্লাসে, বলো। না ম্যাম, আমি গত ক্লাসে ছিলাম না। এটা না, ক্লাস মিস কেন করো? বলেন বলেন, কি প্রশ্নটা বুঝতে পারিনি। হবস কোন বইতে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা লিখেছে? লিভি বলো বলো, হচ্ছে ম্যাম, ভুলে তো গেলাম নামটা। লেভিয়াথান। লিভিয়া। লেভিয়াথান। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো, আগের দিনের ক্লাসের আজকে বলতে পারছো না, আমি কিন্তু দুঃখিত হলাম। এরকম করলে হবে না। সাথে সাথে আমি নোটটাও দিয়ে দিয়েছি তোমাদেরকে, পড়াবার আগেই নোটটা দিয়ে দিয়েছি। পড়া কিন্তু একদম জমা করে রাখবে না, কারণ জমা করা রাখার ফল বুঝতে পারছো তো, সাথে সাথে সেদিনের নোট সেদিনেই পড়ে নেবে। ওয়ান উইকেতে যা পড়া হবে না, সে একটা দিনে রবিবারে গিয়ে সেটার একসঙ্গে রিভিশন করে নেবে। পড়া থামিয়ে রাখবে না। এরকম গতিতে পড়লে হবে না কোনো কিছু। একদম লেগে পড়ে যখন না পড়বে কোনো কিছুর উপরে, তখন ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছু হবে না। তাই সমস্ত কিছুকে ছেড়ে যান প্রাণ দিয়ে লেগে পড়ে এটার পিছনে। এরকম সুযোগ পাবে না, পরে হারিয়ে গেলে তখন বুঝতে পারবে। এত কম ইয়ে করলে হবে না, সিরিয়াস হও আরো। আচ্ছা, টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, এই বইতে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা লিখেছিলেন জন লকস। তবে দেখো, লক আগের দিন আমরা হবসের কথা পড়েছি, অতএব আজকে লক পড়েছি, তো হবসের সাথে সাথে কিন্তু লকের সাথে সাথে হবসেরটাও তুলনামূলকভাবে আমি টেনে নিয়ে আসবো। তা হচ্ছে লকের মতো, এই লকের মতবাদটা হবসের মতো অত কঠিন না। হবস কি বলেছিল, যে সমাজটা ছিল বিশৃঙ্খল, ব্রুটিশ সমাজে ছিল সমস্ত কিছু বিশৃঙ্খলা। সমাজের মানুষগুলো নিজের আত্মরক্ষাটাই তাদের জন্য মানে একটা ভয়াবহ পরিস্থিতি চলেছিল, যে আমার নিজের আত্মরক্ষাটার জন্য একটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি করতে হবে, এটা ভেবেছিল। মানে অ্যাকচুয়ালি নিজেকে রক্ষার জন্য, নিজের প্রাণটাকে রক্ষা করার জন্য বলেছিল তোমার হবস যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা। কিন্তু লক বলছে না, যে হবস যেরকম করে বলছে যে সমাজটা এত খারাপ ছিল, অ্যাকচুয়ালি মানুষগুলোকে তো জন্তু জানোয়ারের মতো তুলনা করে দিচ্ছে। না, কোনো কালাইতে মানুষ এত জন্তু জানোয়ারের মতো এতটা কঠিন বা এতটা বিশৃঙ্খল ছিল না। তবে হ্যাঁ, কোনো কোনো জায়গায় ভয় ছিল, শৃঙ্খলার সাথে সাথেও অনেক জায়গায় ভয় ছিল। যেমন ধন সম্পদের কয়েকজন কিছুজন মানুষ ছিল যারা সমাজের জন্য খারাপ বা ক্ষতিদায়ক। তারা হচ্ছে সমাজের বাকি যারা ভালো মানুষ, হয়তো 90% মানুষ ভালো, 10% খারাপ, তো 10% খারাপ মানুষের জন্য তাদেরকে যাতে কন্ট্রোল করা যায়, তার জন্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা তৈরি করতে হবে। সমাজটা কিন্তু এতটাও খারাপ ছিল না, মানুষ সমাজে ঠিকভাবেই চলছিল, সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু তবুও একটা সরকারি ভাবে আইন প্রণয়নের বা আইনের একটা কঠিন শাসন ব্যবস্থা দরকার। তার জন্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা তিনি বলেছিলেন। ওই বলছে এটি ব্যক্তিগত স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দেয় এবং গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে।
অ্যাকচুয়ালি আমাদের যে গণতন্ত্রটা চলছিল, লকের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যেভাবে তিনি একটা কাল্পনিক যে থিওরি দিয়ে গেছিলেন, সেটা কিন্তু এখন বর্তমানে চলছে। সামাজিক চুক্তির যে ধারণাটা দেখো, লকের মতে রাষ্ট্র গঠনের পূর্বে, এই যে এবারে বলছে মানুষ কেমন ছিল, যে লকের মতে রাষ্ট্র গঠনের পূর্বে প্রাকৃতিক অবস্থাতে মানে স্টেট অফ নেচারের কথা বলবে। লক, হবস, রুসো তিনজনই বলবে স্টেট অফ নেচার বলতে মানে নর্মালি সেই সময় অবস্থাটা কেমন ছিল সেটাকে ব্যাখ্যা করেছে। এই স্টেট অফ নেচার যদি বলি, হবসের আগের দিনে কি বলেছিলাম, হবস বলেছিল যে সমাজটা ছিল বিশৃঙ্খল, মানুষের মানে আমার প্রাণটাও কারো হাতে রয়েছে, মানে যে কেউ আমাকে মেরে ফেলতে পারে, আমার প্রাণেরও ঝুঁকি ছিল, এটা বলতে চেয়েছে। আর এখানে যে স্টেট অফ নেচারের লক বলবে যে দেখো, যে কোনো এতটাও কঠিন ছিল না যে প্রাণটাও আমাদের লোকের হাতে রয়েছে, যে হবসের মতে বিশৃঙ্খল নয়। এই সরি, হ্যাঁ, লক লক বলছে যে হবস যেরকম বিশৃঙ্খল বলছে অতটাও বিশৃঙ্খল নয়, তবে প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত ছিল, এরা বলছে লক। এবারে যদি দেখি যে লকের সামাজিক যুক্তির ভিত্তিগুলো কি, একই ধরনের হবে। লকেরও ওরকমই চিন্তা ভাবনা ছিল যে কেমন ছিল সরকারের আগে মানুষ, সেটা আগে ব্যাখ্যা করবে স্টেট অফ নেচারেতে, যে সরকারটা গঠনের আগে কেমন ছিল, এবং প্রাকৃতিক অধিকার কি মানুষের। লকের মতে কিন্তু মানুষ কতগুলো জন্মগত ভাবে প্রাকৃতিক অধিকার যেমন পাই, যেমন হচ্ছে তোমার প্রাণের অধিকার, আমার প্রাণের অধিকার, আমার প্রাণ রক্ষা করার অধিকার কিন্তু প্রাকৃতিক ভাবে আছে, ধার্মিক ভাবে আছে, নৈতিক ভাবে আছে। কারণ তুমি যদি আমাকে এখন খুন করতে আসো না, আমি তার বিনিময়ে তোমাকে খুনও করে দিতে পারি, মেরেও ফেলতে পারি, তাহলে সেখানে কিন্তু আমার কোনো পাপ হবে না, বা সরকার কোনো কিছু করতে পারবে না। এটা হচ্ছে মৌলিক অধিকার, এই অধিকারের কথাটা তিনি বলেছিলেন। আর সামাজিক চুক্তির প্রয়োজনীয়তা কেন হয়ে উঠলো একটু পরে বলছি। এরপরে যে সরকারের ভূমিকা, রাষ্ট্রের কাজ কি, রাষ্ট্রের কাজ কি হওয়া উচিত, কেনই বা সরকার হচ্ছে, এবং সরকার হওয়ার পরে রাষ্ট্র কি কাজ করবে, সেইগুলো এখানে বলা আছে। জনগণের সার্বভৌমত্ব মানে পপুলার সোভারেন্টি, যেটা সরকার যদি অন্যায় করে তাহলে জনগণ তার রিয়াকশনে কি করবে। এখন আমরা এই যেমন বাংলাদেশ করে দিল, দেখলে তো যে গণতন্ত্রতে কি হয়, সরকার যদি জনগণের বিপক্ষে যায়, সরকার যদি জনগণের কথা না ভাবে, তাহলে জনগণ কিন্তু সরকারকে পারলে টেনে নামিয়ে দিতে পারে, বা সেই ক্ষমতাটা আছে। আর সেই ক্ষমতাটা আছে বলেই কিন্তু অনেক জায়গাতে ইয়ে হয়েছে, রেভলিউশনটা এসেছে। এবারে চলে যাই একেবারে তোমার জন লকের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির যে পার্ট গুলো, সেটা হচ্ছে তোমার স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার বলতে কি বুঝিয়েছে একটু আগে আমি গল্পের মতো বলেই দিলাম, ওখানে ওটাই লেখা রয়েছে যে লকের মধ্যে সরকার প্রতিষ্ঠার আগে মানুষ যেটা প্রাকৃতিক অবস্থাতে কেমন ছিল, সেখানে সকলেই স্বাধীনভাবে বাস করতো এবং স্বাভাবিকভাবে আইন মেনে চলতো, এটা বলছে। হ্যাঁ, স্বাভাবিক নর্মালি ছিল। প্রাকৃতিক অবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি, প্রাকৃতিক অবস্থার বৈশিষ্ট্য হবসের মধ্যে কি কি ছিল সেগুলো মনে রাখতে হবে। আর এখানে এ কি বলছে, হবসের মধ্যে কি ছিল, যে তোমার বিশৃঙ্খল ছিল। আর কি কি কম্পারেটিভ দেখে নাও, কম্পারেটিভ দেখলে কি থাকবে মনে থাকবে তোমাদের। দেখো প্রাকৃতিক অবস্থাটা কি ছিল, যে অরাজকতা বা বিশৃঙ্খলা, ইংলিশ ওয়ার্ডটাকে বেশি করে ধ্যান দাও। এনার্কি অ্যান্ড ক্যাওস ছিল, ক্রাইম, ওয়ার, তারপরে ইনসিকিউরিটি ছিল, আত্মার জন্য আমাদের নিজেদের জন্য ফিয়ার ছিল। তারপরে এটা হচ্ছে ফেমাস লাইন, একদম হবসের ফেমাস লাইন, অন্য কোনো জায়গায় বা কুইজেও তুমি পেতে পারবে, যে লাইফ ইজ দ্য স্টেট অফ নেচার ইজ সলিটারি পোর নাস্টি ব্রুটিস অ্যান্ড শর্ট। এটা কার উক্তি, এটা তোমার হবসের উক্তি। আর এখানে লকের কি কি দেখো, লক কি বলেছে, প্রাকৃতিক অবস্থাটা স্টেট অফ নেচারটা কেমন ছিল লকের মতে, ছিল স্বাধীন, বলতে মানুষ স্বাধীনভাবেই বসবাস করতো, জীবনযাপন করতো। কারণ তখন কোনো রাষ্ট্র ছিল না, মানুষ নিজের নিজের মতো করে নিজের মতো খেতে পড়তো, কাজ করতো, নিজের ঠিক মতো করে ছিল, নিজের মতো করে ছিল। ব্যক্তি তার নিজস্ব অধিকার ও সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারতো পারতো জেনারেলি পারতো। কিন্তু দেখবে সব সমাজেতেও দেখবে এখনো এত কিছু আইন রয়েছে, সমাজ নিয়ম রয়েছে, তারপরেও কিন্তু মানুষ নিজের মতো করে বসবাস করলেও কিন্তু দেখবে কেউ একজন এসে চুরি ডাকাতি করে, জোর জোর জুলুম করে চুরি ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে। কারো ঘরে এখনো পর্যন্ত মানুষ ঢুকে বন্দুক দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সমাজে কিছু পার্সেন্ট খারাপ রয়েছে, সেই খারাপ যে রয়েছে, সেই খারাপ মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য, খারাপ মানুষগুলোকে নিয়মে আনার জন্য এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। তাহলে আগে কি ছিল, মানুষ অবশ্যই ফ্রিডম ছিল, মানুষের হচ্ছে ন্যাচারাল ল মানে প্রাকৃতিক আইন, যেমন হচ্ছে ঈশ্বর প্রদত্ত কিছু প্রাকৃতিক আইন ছিল যা মানুষের মধ্যে নৈতিকতার ভিত্তি স্থাপন করত। এই প্রাকৃতিক যে আইন অনুযায়ী কাউকে অন্যায়ভাবে হত্যা করা, কারো লুট করা, কারো ক্ষতি করা, কারো জীবনকে ধ্বংস করে দেওয়া, এইগুলো কিন্তু ন্যায়সঙ্গত ভাবে ছিল না, তখনও ছিল না, এখনো নেই। মানে যদি কোশ্চেন পড়ে না, এখন বর্তমানে যেরকম সমাজটা চলছে, বা রাজনীতি থেকে শুরু করে নিয়ম কানুন থেকে শুরু করে
লকের আনসার হবে ওটা। মানে এখনের সাথে যদি কোনো কোশ্চেনের সিমিলারিটি পাও, এটা কে বলেছে সেটা করে দিবে লক। তারপরে হচ্ছে তোমার লিমিটেশন, মানে মানুষ সাধারণত ন্যায়পরায়ণ ছিল, কিছু এই যে বলছে কিছু ব্যক্তি ছিল স্বার্থপর এবং অসৎ আচরণ, এটাই হচ্ছে লিমিটেশন। সমস্ত কিছু ছিল, ফ্রিডম ছিল, ন্যাচারাল ল ছিল, স্বাভাবিকভাবে বাস করতো, তারপরেও লিমিটেশন। এই লিমিটেশনটার জন্যই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা তিনি বলবেন। বলছে এতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যে কিছু মানুষ এখন রয়েছে অসৎ, সে অসৎ মানুষের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে পারে, অতএব সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি লাগবে। লকের মত অনুযায়ী প্রাকৃতিক অবস্থা পুরোপুরি খারাপ ছিল না, তবে কিছু সমস্যা ছিল যা প্রাকৃতিক চুক্তির প্রয়োজনীয়তার তৈরি করেছিল। ঠিক আছে, আর প্রাকৃতিক অধিকারটা কি দেখো, লকের মতে প্রাকৃতিক অধিকার রয়েছে যেগুলোকে বলেছে তোমার ইনএলাইনেবল রাইটস, মানে হচ্ছে অপরিবর্তনযোগ্য অধিকার, যেগুলো একদম জন্মগত ভাবে পেয়েছে, ঈশ্বর প্রদত্ত অধিকার, যেগুলো সরকার কোনোভাবে কেড়ে নিতে পারবে না। সেগুলো কি বলছে, মূল তিনটে প্রাকৃতিক অধিকারের কথা বলেছিলেন লক। যেটা হচ্ছে রাইট টু লাইফ, মানে জীবনের অধিকার, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জীবন রক্ষার অধিকার আছে। আমি অটোমেটিক গল্পের মতো বলে দিয়েছি, আর ওগুলোই লেখা রয়েছে। স্বাধীনতার অধিকার, রাইট টু লিবার্টি, মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, প্রত্যেকটা মানুষের কিন্তু স্বাধীনতার অধিকার রয়েছে। সম্পত্তির অধিকার, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই লাইনটা থেকে কোশ্চেন আসে। তুমি যদি 10টা কোশ্চেন দেখো, 10টা কোশ্চেনে তুমি 8টা থেকে 9টা পর্যন্ত পেয়ে যাবে লকের এই লাইনটা ধরে কোশ্চেনটা এসেছে, যে রাইট টু প্রপার্টির কথা কে বলেছে, কার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে রাইট টু প্রপার্টি। লকের মতে, লক বলতে চাইছে এই যে আমার প্রপার্টি আছে, ঠিক আছে, আগেকারের ঘটনায় চলে যাই, দেখবে অনেক মানুষ দেখবে গল্প শুনবে যে আমাদের 400 বিঘা 500 বিঘে জমি ছিল, এত বাগান ছিল, আমাদের নিলাম হয়ে গেছে বা সরকার নিয়ে নিয়েছে, এরকম দেখবে তখন আগেকারে হতো। তাহলে এই জিনিসগুলো বলছে সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। ধরো আমি যদি ওভার ডিউটি করে আমি 1 লাখের জায়গায় যদি আমি 10 লাখ রোজগার করি, তাহলে সেই 10 লাখটা আমার অধিকার, কারণ আমি করছি, আমি পরিশ্রম করছি, আমার সম্পত্তির অধিকার আমার রয়েছে, সেটা সরকারকে দিতে হবে। আর সেই সম্পত্তির স্পেশালি এটার জন্যই সে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেছিল। 1 নাম্বার হচ্ছে এটা, যে প্রত্যেকটা মানুষের সম্পত্তির অধিকার তাকে দিতে হবে এবং অধিকার থাকা উচিত। তোমাকেও সমস্ত কিছু দেওয়া হয়েছে, তুমি একটা ব্যক্তি মানুষ, তুমিও নিজের মতো করে রোজগার করো, তোমাকে তো বাধা দেওয়া হয়নি, তুমি জন্মসূত্রে যা পেয়েছো আমিও জন্মসূত্রে তাই পেয়েছি। তাহলে আমি যদি রোজগার করি, আমি যদি এক্সট্রা খেটে রোজগার করি, তাহলে আমার সেই সম্পত্তির অধিকার আমার সরকার বা অন্য কোনো মানুষ কেড়ে নিতে পারে না। এই স্পেশালি রাইট টু প্রপার্টির কথা কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে গুরুত্ব পেয়েছে লকের। এই যে অধিকারগুলো পরবর্তী সময়ে আধুনিক গণতন্ত্র এবং মানব অধিকারের ভিত্তি হয়ে উঠেছিল। লক যে কথাগুলো বলেছিল, এই কথাগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইংল্যান্ডে বলো বা আমাদের এখানে বলো, এখন কিন্তু রাজনীতিটা চলছে। সামাজিক চুক্তির প্রয়োজনীয়তা, ও নিজের মতো বলেছে, এতক্ষণ বলে দিলাম, এখানে আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি। সামাজিক চুক্তির প্রয়োজনীয়তা কি দেখো, বলছে যদিও প্রাকৃতিক অবস্থায় মানুষ মোটামুটি ভাবে শান্তিভাবে বসবাস করতো, আইনও ছিল, বিচার ব্যবস্থা মোটামুটি ছিল, সরকারকেও এই তারা ন্যায় নীতিও মেনে চলতো, মানে ঈশ্বরকে ভয় পেয়ে চলতো। তারপরে বলছে যে কিন্তু কিন্তু এটা হচ্ছে বড় কথা, দুর্বল এবং অসৎ মানুষ, দুর্বল বলেছে কেন, অ্যাকচুয়ালি তাই, যারা সৎ মানুষ তারা কিন্তু সবসময় সবল হয়, তাদের কোনো কিছুতে ভয় থাকে না, একদম মানে বুক মানে ভয়হীন বুকেতে তারা কিন্তু দুনিয়া চলে। আর দুর্বল তারাই যারা অসৎ, অসৎ মানেই তারা ভয়ে ভয়ে থাকবে, তাহলে তাদেরকে দুর্বল বলা যায়। তাহলে দুর্বল ও অসৎ মানুষ অন্যদের অধিকার লঙ্ঘন করতে পারে, যা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, মানে ভবিষ্যতের কথা চিন্তা করেছে, সৃষ্টি হতে পারে। আর এখানে হবস কি বলেছিল, যে জগৎটাই বিশৃঙ্খল, মানুষ একদম বিশৃঙ্খল, একজন মানুষ অন্যজন মানুষকে আত্মহত্যা করে ফেলেছে, সব লুট করে ফেলেছে, এই যে কথাগুলো ছিল, নাস্টি, ওই ওয়ার্ড গুলি বারবার আসে, নাস্টি, ব্রুটিশ, ক্রুয়েল, পুয়ার। আর এখানে এ বলছে না ও এত কিছু ছিল না, এত খারাপ কেন বলছো তুমি, এত খারাপ ছিল না, মানুষ সাধারণভাবে ছিল, কিছু মানুষ ছিল খারাপ, সেই কিছু মানুষগুলো যাতে আর বেড়ে না যায়, বিশৃঙ্খলা ওটার থেকে পরে বড় হতে পারে, সেই কারণে সে বন্ধ করেছে। সেগুলো বন্ধ করার জন্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে সে এসেছে, এবং সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে সে লিখে গেছে সরকার কিভাবে গঠিত হতে পারে বা সরকারের কি কি হওয়া উচিত। দেখো এগুলো কিন্তু সে কাল্পনিক ভাবে লিখে গেছিল, তার মনের ভাবনা যে এরকম সরকার হতে পারে, এরকম হবে, হোক। যেমন প্লেটো বলেছিল, অ্যারিস্টটলও কিছু বলেছিল, পরে পড়াবো প্লেটোর পলিটিক্যাল ফিলোসফি, অ্যারিস্টটলের পলিটিক্যাল ফিলোসফি, তোমাদেরকে ধীরে ধীরে সব পড়াবো। তারপরে মার্কসের পলিটিক্যাল ফিলোসফি। তো তাহলে লক কি বললো, যে এই সব কারণে
সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা হওয়া উচিত, এবং সেই থিওরিতে তিনি বলেছিলেন যে এরকম এরকম করে হবে। এই থিওরি সব থেকে বেশি গুরুত্ব পেয়েছিল কি রাইট টু প্রপার্টি, রাইট টু, এটা হচ্ছে জোর দিতে বলেছিল। আর যে এরা আর মানুষ প্রাকৃতিক ভাবে এগুলো পেয়েছে বলতে চেয়েছে, এবং সেগুলো তাদেরকে দিতে হবে। সামাজিক চুক্তির মাধ্যমে কি হয় বলেই দিয়ে দিচ্ছি। সরকারের ভূমিকা কি? আচ্ছা, এতক্ষণ তো হয়ে গেল যে কেন হলো সামাজিক চুক্তি, কেন হবে, তখনকার পরিস্থিতি কেমন ছিল। এখন হচ্ছে সরকারের ভূমিকাটা কি, সরকার কি করবে। সরকার তো তৈরি হলো, সরকারটা তৈরি হওয়ার পরে তার হাতে আমি কি কি ক্ষমতা দিয়ে দেবো। লকের মতে সরকার গঠনের প্রধান উদ্দেশ্য হলো, দেখো একটু বললাম না, জনগণের মৌলিক অধিকার রক্ষা করা। আর মৌলিক অধিকারের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে রাইট টু প্রপার্টি। এরপর হচ্ছে সরকারের মূল দায়িত্বগুলো কি। তাহলে সরকারের মূল দায়িত্ব দেখো হচ্ছে আইন প্রণয়ন করা। সরকারকে একটা ন্যায়সঙ্গত আইন তৈরি করতে হবে। লেজিসলেটিভ পাওয়ার থাকবে সরকারের, এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, আইন প্রয়োগ থাকবে। আইন প্রণয়ন করবে লেজিসলেটিভ পাওয়ার, যেটা আইনটাকে প্রয়োগও করার তার ক্ষমতা দিতে হবে বা থাকবে তার। সরকার অপরাধীদের বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারবে, যেটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। আর জুডিশিয়াল পাওয়ার, যেটা হচ্ছে বিচার ব্যবস্থা থাকবে সরকারের, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার জনগণের অধিকার লঙ্ঘন হলে তাকে জনগণের অধিকার আছে সরকারকে পরিবর্তন করার, এটার উপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগে কি বলেছিল হবস, কি বলেছিল আগের দিনে মনে আছে? হবস বলেছিল যে আমরা অধিকারগুলো সরকারকে দিয়ে দিলাম, একনায়কতন্ত্রের কথা বলেছিল হবস। বলছে আমাদের আর কোনো অধিকার নাই, সরকারই করতে পারবে, আমরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। সরকারের বিরুদ্ধে যদি কিছু বলি, সরকার তাকে দাবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বা সেই পাওয়ারটা তাকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লক একটু আরো একটু উন্নত লেভেলে বললো, না তোমাকে আমি অধিকার দেবো ঠিক আছে, তুমি যদি আবার উল্টা কাজ করো তাহলে তোমাকে টেনে নামাবার ক্ষমতা কিন্তু মানুষের থাকবে, এটা থাকা উচিত। এটাকে তিনি বলেছিলেন লক, এটা বলেছিলেন লক। এরপরে পপুলার সোভারেন্টির কথা দেখো, মানে সার্বভৌমত্ব, যেটা জনমতের যে সার্বভৌমত্ব। লকের অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ এটাই যে সরকার জনগণের অনুমতিতেই কাজ করবে। একদম পয়েন্ট পয়েন্ট করে পরে ভেঙে ভেঙে দিয়েছি, কারণ মেন কথা হচ্ছে এই একটা লাইন, একটা লাইন করে এরকম করে 5-7টা লাইন পাবে প্রত্যেকটা দার্শনিকের। এই 5-7টা লাইন তুলেই তোমাকে কোশ্চেন আসবে। এবারে কোশ্চেনের অপশন গুলো কেমন আসতে পারে, কোনটা চুজ করবে, কোনটা তুমি রিজেক্ট করবে, তার জন্য এরকম পয়েন্ট পয়েন্ট করে আবার লিখে দিয়েছি। যে সরকার জনগণের অনুমতিতেই কাজ করবে। যদি সরকার জনগণের বিরুদ্ধে কাজ করে তবে জনগণের অধিকার আছে সরকারকে ক্ষমতা থেকে সরানোর। ধরো এগুলোও দিয়ে দিল যে লকের জনগণের যে সার্বভৌমত্ব, বা লক যে তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কি কি বলেছে, কোন অধিকারগুলো মানুষের থাকবে, এরকম করে পয়েন্ট পয়েন্ট দিয়ে দিল। তখন তুমি অল অফ দ্য অ্যাবাভ করবে। এর ভিতরে তোমাকে দিয়ে দিবে হবসের 2-1টা পয়েন্ট, এর ভিতরে দিয়ে দিবে রুশোর 2-1টা পয়েন্ট। তাহলে যদি আমরা কম্পারেটিভ পড়ি তাহলে আমরা সেটাকে চুজ করতে পারবো, তাড়াতাড়ি কেটে রিজেক্ট করতে পারবো। লক জনগণের বিদ্রোহের অধিকারকে স্বীকৃতি দিয়েছেন, তা আধুনিক গণতন্ত্রের ভিত্তি গঠন করেছে। এখন যেটা গণতন্ত্র চলছে তো না, যে সরকার যদি না শুনে আমরা ধর্মঘট করতে পারি, ঝামেলা করতে পারি, তাকে টেনে নামাতে পারি। তাহলে হচ্ছে এই যে ধারণা, পরবর্তীকালে আমেরিকা ফরাসি বিপ্লব শুরু হয়েছিল, এবং ওখানে এখনো চলে এই ব্যবস্থাটাই। লককে অনুসরণ করে, লকের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটাকে অনুসরণ করে কিন্তু চলছে। এবং লক যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেছিল, এই থিওরিটা দিবার কিছু পরেই কিন্তু এরকম চালু হয়েছিল এগুলো সব। আচ্ছা, লক বনাম হবস দেখো পয়েন্ট করে আলাদা আলাদা করে দিয়েছি, একবারে 5-7টা লাইন করে তুলে দিয়েছি। এটা থেকে কম করে 10টা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হবে। তোমাদের শুনতে কারো কোনো সমস্যা হচ্ছে না তো? না ম্যাম, ঠিক আছে। লকের বইটার নাম বলো তো, কোন বইতে লিখেছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি? গভর্নমেন্ট। দেখো মানুষের প্রকৃতি কেমন, স্টেট অফ নেচার যেটা, সেটা হচ্ছে লকের মতে সাধারণত নৈতিক ও সহযোগিতাপূর্ণ বা সহযোগিতামূলক ছিল। একে অপরকে বললো না যে শান্তিপূর্ণভাবে বসবাস করতো, তারা ধর্মকেও ভয় পেত, নৈতিকতা মেনে চলতো, স্বাভাবিকভাবে চলতো, কিছু মানুষ খারাপ ছিল। আর থমাস হয়ে গেছে, সরি, এটা থমাস হবে। এই হবস কি ছিল? স্বার্থ। তার মধ্যে মানুষের প্রকৃতিটা কি ছিল তখন, স্টেট অফ নেচারটা কেমন ছিল? মানুষ ছিল স্বার্থপর এবং সহিংস। তোমাদেরকে আমি বাংলায় পড়াচ্ছি বটে, তবে ইংরাজি নোটটাও কিন্তু দিয়ে দিচ্ছি সাথে সাথে। ইংরাজি নোটটা পড়বে, কারণ ইংরাজি ওয়ার্ড গুলো সম্পর্কে তোমাদের ইয়ে থাকতে হবে, পরিচিতি থাকতে হবে। আর তোমাদেরকে এই বাংলা ভার্সন আমি এখন ক্লাস করিয়ে দিচ্ছি।
আমি রিভিশন ক্লাস আবার হবে না, এগুলো সমস্তটাই সব তোমরা আবার রিভিশন পাবে। ইউনিট 6 থেকে শুরু করে 1 চালু হয়েছে, যেরকম 1 শেষ হতে যাচ্ছে, 2 3 করে এগুলো সব রিভিশন ক্লাস আমি দিয়ে দেবো তোমাদেরকে, কারণ অন্য ব্যাচের সমস্ত ক্লাসে তোমাদেরকে অ্যাড করে রিভিশন হয়ে যাবে। 3 দিন করে নতুন পাচ্ছ, 3 দিন করে রিভিশন দিয়ে দেবো, আর একদিন তো এক্সাম হবে। আচ্ছা, প্রাকৃতিক অবস্থাটা দেখো মোটামুটি শান্তিপূর্ণ ছিল লকের মধ্যে, তখন মোটামুটি শান্তিপূর্ণ, মানে স্বাধীনভাবেই থাকতো, সমস্ত কিছু ঠিকঠাক ছিল। কিন্তু মাঝে মাঝে যে উৎপটাং 2-4টা লোক আসতো যারা বিশৃঙ্খলা তৈরি করতো, সেটা পরে বেড়ে যেতে পারে, এরকম একটা ভাবনা ছিল। সম্পূর্ণ বিশৃঙ্খল, থমাস হবসের মধ্যে সম্পূর্ণ বিশৃঙ্খল এবং নিজের প্রাণটারও ঝুঁকি ছিল। এরপরে হচ্ছে স্বাধীন প্রাকৃতিক অধিকার কি কি লক কি বলেছিল, প্রাকৃতিক অধিকার লকের মধ্যে জীবন জীবন মানে রাইট টু লাইফ এবং স্বাধীনতা, সম্পত্তির অধিকার, এগুলোর উপরে জোর দিয়েছিল লক। আর হবসের মধ্যে শুধুমাত্র আত্মরক্ষা, তার মধ্যে বলছে প্রাকৃতিক অধিকার হচ্ছে আত্মরক্ষা আমাদের। আর সরকারের ভূমিকা কি ছিল লকের মধ্যে, জনগণের অধিকার রক্ষা করতে হবে। আর হবস কি বলেছিল, যে কঠোরভাবে শাসন করবে সাধারণ মানুষদেরকে। জন লকের মতে জনগণের অধিকার যেমন কি ছিল, বিদ্রোহ করা বৈধ, যদি সরকার খারাপ কাজ করে বিদ্রোহ করতে পারবে লকের মতে। হবস কি বললো, বিদ্রোহ করা অবৈধ, যদি সে করে তাকে কিন্তু পানিশ দেওয়া হবে, পানিশ করতে হবে তাকে। আর সরকারের ধরনটা কেমন ছিল, জন লকের মতো গণতান্ত্রিক সরকার, আর হবসের মতে কি ছিল, এক নায়কতান্ত্রিক সরকার। এগুলো কিন্তু মনে রাখতে হবে। লকের সামাজিক চুক্তির যে প্রভাবটা দেখো, এখন এই যে সামাজিক চুক্তিটা বলেছিল বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা দিয়েছিল, তার প্রভাবটা এখন কি পড়েছে সমাজে, গণতন্ত্রের বিকাশ হয়েছে। লকের তত্ত্ব আধুনিক যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে। মানব অধিকার, মানুষের যে আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে না আমাদের সংবিধানে, সেই মৌলিক অধিকারগুলোর ভিত্তিও কিন্তু তোমার এই লকের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। যে লকের দর্শন ব্যক্তি স্বাধীনতা মৌলিক অধিকারের ধারণাকে জোর দিয়েছে। শাসনের নৈতিকতা, মানে তার তত্ত্ব শাসকদের দায়বদ্ধতা, মানে শাসকের কি করা উচিত, কতটা সে দায়বদ্ধ, এবং তাদের সীমিত কতটা, মানে সীমিত সরকারের তাদের ধরো আমি তাকে দিলাম সমস্ত ক্ষমতা, তা বলে কোন একটা মানুষকে তুলে নিয়ে যে তাকে মেরে তার সম্পদ সরকার নিয়ে নিতে পারে না, তাদের একটা লিমিটেশনও থাকবে। আমেরিকান বা ফরাসি বিপ্লব, এটা কিন্তু লকের চিন্তা ভাবনা কে কেন্দ্র করে আমেরিকান বা ফরাসি বিপ্লবের রাজনৈতিক এবং সাংবিধানিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। লকের যে চিন্তা ভাবনা, মানে লকের এই বইটা প্রকাশ করার পরে কিন্তু ওই ইংল্যান্ডে বলো, আমেরিকাতে বলো, ফরাসিতে বলো, তোমার ওদের যে গণতন্ত্রটা থোড়া থোড়া করে চেঞ্জ করেছিল। ঠিক আছে, তোমার হবস হলো, আর তোমার লকটা পরের দিনে করাবো। আমি না লেটে পৌঁছালাম, লকটার আজকে আর হবে না, লক পরের দিনে করিব। ধীরে ধীরে পড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ সরি রুশো, পড়তে থাকো পিছনের যেগুলো হচ্ছে, সাথে সাথে নতুন গুলো একটু একটু করে নিয়ে নিয়ে যাও, কারণ পুরনো তোমাদের 80% হয়ে গেছে। এটা মাথায় রাখো, তোমাদের এক্সামের 80% কোশ্চেন তোমাদের হাতের মুঠোয় আছে। এবারে যেগুলো আছে না, এইগুলোর থেকে 20% কোশ্চেন তুমি পাবে। তো যেহেতু তোমরা পুরনো পড়ো, আমি রিভিশন ক্লাস দিচ্ছি, হাতে নোটসও পেয়ে যাচ্ছ, শর্ট করে ছোট ছোট করে পড়তে থাকো, আর এই নতুন নতুন করে অল্প অল্প করে প্রতিদিন দিতে দিতে থাকো। ম্যাম এই নোটটা দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি নোটটা। আগের দিনের নোটটা তুমি দিয়ে দিয়েছি, ব্যক্তি সমাজের সম্পর্কটা ওগুলো করে নেবে। ম্যাম বলো। বলছিলাম যে হবসের যেটা সোভারিয়ান বলতে ওই কিং কে বুঝিয়েছে না, রাজাকে। এক না একতন্ত্র, মানে কোনো একজনকে দেবে বা কোনো একটা সংস্থাকে দেবে, এরকম টাইপের বলছিল। আর এখানে হচ্ছে গণতান্ত্রিক সরকার, মানে জনগণ, আমাদের এখন বর্তমানে যে সরকারটা চলছে লক, ওটার উপরে জোর দিয়েছিল। অ্যাকচুয়ালি হবস যেটা বলছে জানি না, হবস তো একদম অন্য লেভেলে ভেবেছে। মানুষ অত হিংস্র কখন ছিল, অত হিংস্র ছিল না মানুষ, মানে বা ও সে একদম পুরানো আমলে একদম চলে গেছে, প্রচুর হ্যাঁ হবস ওই প্রাচীনতম ওই আদিম যুগের মানুষের কথা বলছে। একদম, মানে ও একদম প্রচুর পিছনে চলে গেছে। আর ও যে জায়গায় গেছে না, হবস আর লকের যদি তুমি সময়কালটা দেখো, ওদের সময়কালে কিন্তু প্রচুর চেঞ্জ ছিল না, তারপরেও জানি না ধারণায় কেন এত চেঞ্জ। লকের প্রভাব কিন্তু দারুণ ছিল। লকের যে পলিটিক্যাল ফিলোসফিটা যদি দেখো, লকের এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা পলিটিক্সটা না প্রচুর লেগেছে, সমাজের উপর প্রভাব ফেলেছে বা চলছে। আর প্লেটোকে যদি বলো, প্লেটোও কিন্তু তার সময়ে একটা কাল্পনিক একটা রাষ্ট্র কেমন হবে, সেখানে রাজা হবে, রাজত্ব করবে, সে রাজাটা হবে ফিলোসোফার,
সে হবে শিক্ষিত, সে তার মতো করে অনেক দিয়েছে যে রাজনীতিটা কেমন হবে বা সমাজটা কেমন হওয়া উচিত, একটা কাল্পনিক ব্যাখ্যা দিয়েছে। চাণক্য যেরকম ভাবে দিয়েছিল যে সরকার কেমন ভাবে গঠন হবে, সেরকম পলিটিক্যাল ফিলোসফি গুলো যখন পড়বে না, তার ব্যক্তি জীবনটা যখন পড়বে, সে ব্যক্তি মানুষটা কেমন ছিল, সে মানুষটা পড়লে না উত্তরগুলো অটোমেটিক তোমরা পেয়ে যাবে, মানে বুঝে যাবে, সে মানুষটার সাথে তুলনা করবে। ধরো আমাকে মানুষটা তুমি জানো, তাহলে আমি ধরো কেউ আমার আমার নিয়ে অন্য কেউ কথা বলেছে যে আমি এই কথাটা বলেছি, তাহলে তুমি অনুমান করতে পারবে যে ওই মানুষটাকে আমি জানি এতটা, ওটা হতে পারে না। অতএব ওই জন্য তোমরা আগে তার জীবনীটা ভালো করে পড়বে। হয়তো প্রচুর মনে হবে টাইম যাচ্ছে, ক্লাসগুলো করে নেবে, ক্লাসে দেখবে আমি শর্টে দিয়ে দিই, যতটুকু মোটামুটি জানলে হবে ততটুকু জেনে নেবে। পরের দিন থেকে চেষ্টা করবো দুটো দুটো করে একসঙ্গে দিতে। তোমার প্লেটো আর অ্যারিস্টটল, ওদের দুজনের একসঙ্গে পলিটিক্যাল ফিলোসফি একদিন দিয়ে দেবো, মার্কসটা তো একদিন ফুল লাগবে, গোটা 2 দিন। আর কে রইলো, চাণক্যর ওখানটাতেও পড়াতে হবে, চাণক্য জায়গাটা একদিন লাগবে। মোটামুটি এই মাসের ভিতরে তোমার সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি কমপ্লিট হয়ে যাবে। আর পরের মাসে ইয়েটা করে দেবো, ধর্ম দর্শনটা, তাহলে তোমাদের 100% সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে।